গণপরিষদ নির্বাচন দাবি করার মানে হচ্ছে একটু সময় পেল, তারা দলটি গুছিয়ে নিল এবং আগামী নির্বাচনে শক্ত একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলল, সেরকম একটি পরিবেশ বা আবহ তৈরি করতে চায়। এরই পাশাপাশি আমরা যেটি দেখছি যে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ক্যান্টনমেন্ট থেকে শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আপনি জানেন যে হাসনাত আবদুল্লাহর একটি স্ট্যাটাস নিয়ে বেশ তোলপাড় শুরু হয়েছে। এই স্ট্যাটাস, যে ঘটনাটি প্রায় 10 দিন পরে এটি প্রকাশ পেল, তা নিয়ে বেশ আলোচনাও হলো। তার দলেও এটি আলোচনা হয়নি। কেন তারা এটি প্রকাশ করলো? এটিও কি তারই একটি ধারাবাহিক কোনো অংশ কিনা? আপনাকে ধন্যবাদ। এবং আলোচনায় দুজন সম্মানিত অতিথি আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। দেখেন, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ যে বিস্ফোরক স্ট্যাটাসটা দিয়ে এই মুহূর্তে সবার আলোচনাকে কনসেন্ট্রেট করে ফেললেন ওই দিকে, এইটা হচ্ছে আমাদের রাজনীতির, বাংলাদেশের রাজনীতির এক চরম বাস্তবতা, যেটা এর আগে কেউ বলতো না, সরাসরি বলতো না। বাংলাদেশের রাজনীতি নিয়ে বিভিন্ন ব্যক্তিগত আলাপচারিতায় প্রায় সবাই বলতো এরকম কথা, রাজনীতিবিদরা, যে আরে সব কিছু চাইলেই কি হয়, এখানে রাজনীতিতে এখানে যা হয় সেটা মঞ্চায়নটা এখানে হলেও তার স্ক্রিপ্ট লেখা হয় দেশের বাইরে অথবা ক্যান্টনমেন্টের ভেতরে। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক পট পরিবর্তনগুলোর ব্যাপারে এই সত্যটাই সবাই বলে, কিন্তু এটা সরাসরি কেউ এইভাবে অভিযোগ আকারে বলতো না। এবং এই না বলার পেছনে অনেকের কিছু অভিজ্ঞতা, পরিপক্কতা, এরকম বিষয়, প্রজ্ঞা যুক্ত ছিল। হাসনাতের বেলায় যেটা হয়েছে, একদিকে হচ্ছে একটা অপ্রকাশিত সত্যকে সে এমনভাবে প্রকাশ্যে এনেছে যেটা আসলে অপরিপক্কতার পরিচয় দিয়েছে। সেনা প্রধান তাদেরকে, সার্জিস এবং হাসনাতকে একটা কথা বলেছে বলে কোট আনকোট বলেছে না, ইউ হ্যাভ নো উইজডম অ্যান্ড এক্সপেরিয়েন্স, উই আর সার্ভিং হিয়ার ফর 40 ইয়ার্স, যেটা তোমাদের বয়সের থেকে বেশি, তোমরা কিছু জানো না, এই কথা বলেছে না। এই স্ট্যাটাসটা দিয়ে সেনা প্রধানের ওই কথাটা তারা কিন্তু প্রমাণ করলো। দেখেন, একটা নতুন রাজনীতি তারা শুরু করতে যাচ্ছিল, সেই রাজনীতির প্রতি এদেশের অনেক মানুষের আগ্রহ তৈরি হয়েছিল। তারা তাদের স্বার্থে নির্বাচনটাকে পেছাতে যে চাইবে, এটাও একটা রাজনীতি, এটা একটা কৌশল। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারা অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল। এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে জনগণের, এটা মোটামুটি সবাই মোটা দাগে জানে, যদি সুষ্ঠু নির্বাচন হয়। তারপরেও তো বিএনপিকে মাঠে টিকে থাকবার জন্য দ্রুত নির্বাচন চাইতে হচ্ছে। এই নির্বাচনে আওয়ামী লীগ প্রশ্নে নিষিদ্ধ হবে কি হবে না, নিবন্ধন বাতিল হবে কি হবে না, তারা কিন্তু একেবারেই কাট স্পষ্ট অবস্থান কখনোই বলেনি। বলছে যে নির্বাহী আদেশে নিষিদ্ধটা তারা মানছে না, আদালতের মাধ্যমে হতে পারে যদি সত্যি অপরাধ করে থাকে, যে গণহত্যা চালিয়েছে সেটা, এরকম কৌশলী একটা ভূমিকা নিচ্ছে। কর্মীদের ব্যাপারে বা ছাত্রদের সঙ্গে তাদের যে বিভিন্ন রকমের কথাবার্তায় কৌশলী অবস্থান নিচ্ছে। জামায়াত ইসলামের সঙ্গে রাজনৈতিক মতভিন্নতা, বাকযুদ্ধ হচ্ছে, তারপর একটা কৌশল নিচ্ছে। বিএনপির মতো এত বড় দলকেও তো কৌশল নিতে হচ্ছে, এবং তারা জানে যে এই মুহূর্তে নির্বাচন হলে তারা নির্বাচিত হবে। যদি এটা বেশি বিলম্বিত হয় তাহলে মেরুকরণ কোন দিকে হবে, দেশে কি ঘটবে, এই আশঙ্কা কিন্তু বিএনপির মধ্যে আছে, বিএনপির সিনিয়র নেতারা বলছেন। ফলে তারা কিন্তু তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছেন। ঠিক একইভাবে যদি এই এনসিপিও যদি নির্বাচন বিলম্বিত করলে তাদের সুবিধা হবে, সেই জন্য তারা নানান কৌশল অবলম্বন করতে চায়। এটা রাজনৈতিক কৌশল, দোষের কিছু আমি দেখি না। তারপর এই কৌশলের খেলায় যারা উইন করবে তারাই রাজনীতিতে টিকে যাবে এবং তারাই রাষ্ট্র ক্ষমতার পরিচালনার দায়িত্বে আসবে। কিন্তু এই ছাত্ররা যেটা প্রতিনিধি যারা আছে এখানে, তাদের ল্যাকিং যেটা, তাদের এখানে আমার ধারণা তারা অনেক খেলোয়াড়ের খেলার গুটি হয়ে গেছে, তাদের মধ্যে খেই হারিয়ে ফেলার সংখ্যাটা বেড়ে যাচ্ছে। হাসনাত স্ট্যাটাস দিচ্ছে একরকম, পরের সার্জিস আবার বলছে যে এইভাবে হয়নি, আমাদের ডেকে নেয়নি, আমরা নিজেরা আলোচনা করতে গিয়েছি এবং কথা এইভাবে হয়নি এবং ওর এটা প্রকাশ করা উচিত হয়নি।
আপনার কি ওই যে পাটোয়ারি পাটোয়ারি বলছে যে এটা শিষ্টাচার বহির্ভূত হয়েছে, তাদের অন্যান্য নেতাকর্মীরা এখন রীতিমতো শুরুর দিকে হাসনাত এটা বলাতে তাকে যেরকম একটা ন্যাশনাল হিরোর পর্যায়ে নিয়ে গেছিল যে এইরকম সাহসী এইরকম নেতাই এই দেশে দরকার, এখন তারাই আবার বলছে এই দলটাকে ধ্বংস করার জন্য ওর ফেসবুক স্ট্যাটাস যথেষ্ট, এবং বলছে এই ফেসবুক স্ট্যাটাস এবং এই ফেসবুক রাজনীতি এনসিপিকে ধ্বংসের জন্য যথেষ্ট এবং ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ফলে ওই যে অনভিজ্ঞতা, অপরিপক্ক আচরণ, উইজডম বা প্রাজ্ঞর অভাব, এটা কিন্তু রাজনীতিতে বিশাল ঘাটতি হয়ে দেখা দিবে এই দলগুলোর। এটি ইতিমধ্যে প্রকট হয়ে দেখা দিয়েছে। তাদের অনেক নেতার মানে বাংলাদেশের এই মুহূর্তে যারা আছে ন্যাশনাল পলিটিক্সে আছেন বিভিন্ন দলে, তাদের হাঁটুর বয়সী অভিজ্ঞতাও নাই। তারা যেমন এই যে পাটোয়ারি ছেলেটা, সে জিয়াউর রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে স্ট্যাটাস দিয়ে বসে, শেষে সে স্ট্যাটাস সে আবার প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু ততক্ষণে হাজার হাজার কমেন্ট চলে আসছে এবং তার সঙ্গে ছাত্রদল সহ জিয়াউর রহমানকে যারা ভালোবাসে তাদের সঙ্গে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব কিন্তু এটা তৈরি হয়ে গেল। এই দূরত্বটা তো প্রয়োজন ছিল না, এটার পরে অপরিপক্কতার ফলে এদের অনেকের টকশোতে এসে কথা দেখবেন, বক্তৃতা বিবৃতিতে নিয়ে দেখবেন, যাকে নিয়ে যেই রকম কটাক্ষ করার কোনো প্রয়োজনই নেই সেই রকম কটাক্ষ করে একটা কথা বলে আলোচনায় থাকতে চেষ্টা সেই সব আছে। এমনকি এই সরকারের কিছু উপদেষ্টাদের মধ্যে যখন তখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেকে আলোচনায় রাখা বা কিছু একটা করা, আরে ভাই ফেসবুকের স্ট্যাটাস তো আপনার সমাধান না, আপনার রাজনীতি একটা খেলা, সেই খেলায় অনেক কৌশলের সমাহার আছে। আপনি কতটা পরিপক্কতার সঙ্গে কতটা কৌশল নিয়ে দেশের পক্ষ থেকে মানুষের পক্ষ থেকে রাজনৈতিক কৌশলে এগিয়ে যাবেন, সেই কৌশলটা আপনাকে রপ্ত করতে হবে। এটাই রাজনীতি। পৃথিবীর যত সভ্য দেশে যেখানেই রাজনীতিতে যান এই কৌশল লাগবে। সেই কৌশলের খেলায় হেরে গেছে এরা। ক্রীড়া উপদেষ্টা বা স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনিও কিন্তু সেনাপ্রধানকে নিয়ে এবং বিশেষ করে যখন সরকার গঠিত হয় অন্তর্বর্তী সরকার, তখনকার একটা প্রেক্ষাপট তিনি বর্ণনা করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে মানতে চাননি সেনাপ্রধান। আপনি ধরেন সেনাপ্রধান সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী খুনি পলাতক শেখ হাসিনা তার বোনের হাজবেন্ড, এটা সবাই জানে, এবং শেখ হাসিনার তার ফ্যাসিবাদের 16 বছরে এমন কাউকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেবে না যে অক্ষরে অক্ষরে তার পারপাস সার্ভ করবে না। সুতরাং এটার জন্য তো আর আপনার রকেট সায়েন্স জানার দরকার নাই যে উনি কাকে নিয়োগ দিয়েছেন, এটা বাস্তবতা তখনকার। কিন্তু 5 আগস্টের ঘটনার পরে সেনাপ্রধান অন্তত তার প্রকাশ্য যেই ভূমিকা, সেই ভূমিকায় দেশকে বিভক্ত করা বা ক্ষতি করার কোনো তৎপরতা ততদিন দেখাননি। এখন আপনি সবাইকে বাদ দিতে গেলে আনবেন কাকে, সেই বিষয়ে একটা সমঝোতায় তাহলে আসেন। আপনি প্রেসিডেন্টকে বাদ দিলে আপনি প্রেসিডেন্ট করবেন কাকে, সেই বিষয়ে কি বিএনপি, জামায়াত ইসলাম, ছাত্ররা, অন্য ডানবাম দল সমঝোতায় আসতে পারতো এত সহজে? এই দেশে এক দলের মধ্যেই তো একটা পদকে নিয়ে সমঝোতায় আসা যায় না। সুতরাং এনার্কি তৈরি করে, বিশৃঙ্খলা তৈরি করে আপনি দেশকে আরও ক্ষতি করবেন কিনা সেটা তো আগাম ভাবতে হয়। এই আগাম ভাবনাটাই পরিপক্ক রাজনীতিবিদরা, অভিজ্ঞ রাজনীতিবিদরা এবং দেশের জন্য যারা কাজ করে তারা ভাবে, আর যারা অপরিপক্ক তারা এরকম হুটহাটে স্ট্যাটাস দেয়। সুতরাং সেই ক্ষেত্রে এই যে একজন উপদেষ্টা ওই সময়ের প্রেক্ষাপটে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এরকম আপত্তিকর কোনো মন্তব্য করেও থাকেন সেনাপ্রধান, সেটাকে আপনার যদি সেনাপ্রধানকে এখন হজম করতে হয় এবং তাকে নিয়েই এগোতে হয়, তাহলে সেটা আপনি এই মুহূর্তে এভাবে ডিসক্লোজ কেন করবেন? কেন এই দুই টপ পজিশনের, একজন সেনাবাহিনীর প্রধান, একজন রাষ্ট্রের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, দুইজনের মুখোমুখি এরকম মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি করা, একটা বিব্রতকর অবস্থা তৈরি করার দিকে এখনই কেন আপনি নিচ্ছেন? আপনি ইলেকশনটা হতে দেন, দেশটা গুছিয়ে নিতে দেন। আর যদি আপনাদের সিদ্ধান্ত থাকে, অবস্থান থাকে যে সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এই কথা বলেছিলেন, তিনি 626 জনকে আশ্রয় দিয়ে তাদেরকে পার করে দিয়েছেন না রেখেছেন কোথায় সে বিষয়ে এখনও শুরু হয় নাই, তার কিছু ভূমিকা এখনও প্রশ্নবিদ্ধ আছে, সুতরাং তাকে রাখতে চাই না দেশের স্বার্থে, সেই পরামর্শ তো গোপনে দেওয়া যায়। আপনি সরকারে আছেন, আপনার সরকারের প্রধান উপদেষ্টাকে তো আপনি সে পরামর্শ দিতে পারেন, আপনার সে অনুরোধ করতে পারেন। আপনি দেশে অ্যানার্কি তৈরি করছেন কেন? বিভেদ তৈরি করে দেশটাকে আবার কোন দিকে নিয়ে যেতে চান? আজকে সেনাপ্রধানকে যদি এভাবে হিউমিলেট করেন, তাহলে আরেকজন যাকে বসাবেন সেও মনে করবে তাকেও তারই কোনো না কোনো পক্ষ প্রতিপক্ষ থাকবে, এইভাবে করবে। এইভাবে তো একটা দেশ চলে না। আপনি অনেক খেলাই
পর্দার আড়ালে খেলতে হয়। রাজনীতি করতে হলে, দেশ চালাতে হলে অনেক খেলাই বৈধ এবং এই খেলা চলে আমরা জানি, কিন্তু সেই খেলাটা খেলার জন্য যে মাঠ সেটা উন্মুক্ত মাঠ না, সেটা একটা গোপন জায়গা, সেটা পর্দার আড়ালে হয়, অন্তত ওটুকু তাদের বুঝতে হবে। আমি